মৌসুম বদল মানে ঠান্ডা গরমের এই পরিবর্তনের সময় শিশুদের ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এর পেছনে একটা বিরাট বড় কারণ হলো বিভিন্ন ভাইরাল সংক্রমণ বা ইনফেকশন। এবার উদ্বেগের বিষয়টা হচ্ছে যে এই ধরনের ভাইরাল ডায়রিয়াতেও অনেকে কিন্তু নানা রকম অ্যান্টিবায়োটিক নিয়ে নিজেরাই চিকিৎসা শুরু করে দিচ্ছেন, আর এর ফলে কমার বদলে বিপদ আরও বাড়ছে। কিন্তু কিভাবে বাড়ছে, কি জানাচ্ছেন চিকিৎসকেরা, সে ব্যাপারেই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গেই উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়। এস নিউজে স্বাগত স্যার আপনাকে। ডায়রিয়ার প্রকোপ বাড়ছে আমি যেটা বললাম, তো কি ধরনের ছবি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা রাজ্যে দেখতে পাচ্ছেন সেটা যদি প্রথমে বলতেন। হ্যাঁ, ডায়রিয়ার প্রকোপ তো অতি অবশ্যই বাড়ছে এবং এই ডায়রিয়াটা দেখা যাচ্ছে বেশিরভাগ হচ্ছে বিলো 5 ইয়ার্সের ক্ষেত্রে খুব বেশি, অন্যান্য একটু বড়ো বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আর যদিও আমি চাইল্ড স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করি, যখন আমার কাছে বাচ্চারা আসছেন তাদের দেখা যাচ্ছে দাদু দিদা বা বয়স্করাও কিন্তু ডায়রিয়াতে প্রচুর ভুগছে। সেটা আমাকে কিন্তু ওরা ইনফর্ম করছে, জিজ্ঞেস করছে ওরা এসে যে দেখুন আমার তো এরও ডায়রিয়া হয়েছে, বাচ্চাটারও হয়েছে, তাহলে কি এটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, মানে এইটা জিজ্ঞেস করার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করছেন। তবে একটা কথা বলি যে এই যে ডায়রিয়াগুলো হচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে ভাইরাল ডায়রিয়া এবং রোটা ভাইরাস হচ্ছে একটা অন্যতম কারণ। নোরা ভাইরাস দিয়েও হচ্ছে। কি করে আমি বলছি এটা রোটা ভাইরাস দিয়ে? অনেকে যারা হসপিটালাইজড হচ্ছেন এই ডায়রিয়া নিয়ে, তাদের যখন টেস্ট করা হচ্ছে যে ডায়রিয়ার কারণটা কি, সেখানে কিন্তু এই ভাইরাসগুলো বেশি পাওয়া যাচ্ছে। তবে একটা কথা এই মুহূর্তে আমি বলবো যে এই ডায়রিয়াটা নিয়ে অত উদ্বিগ্ন হবার কিছু নেই। কারণটা হলো যে এরকম যখন সিজন চেঞ্জ করে তখন বয়স্কদের এবং ছোটো বাচ্চাদের বডি ইমিউনিটিতে একটু এফেক্ট পড়ে, তখন এই ভাইরাসের আক্রান্ত হয়। তবে উদ্বেগের একটি বিশেষ কারণ হলো যেটা আপনি উপস্থাপনায় বললেন, যে অনেকে ডায়রিয়া হচ্ছে দেখে বা একটু বেশি দিন পারসিস্ট করছে দেখে তাকে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। এটা কিন্তু অ্যান্টিবায়োটিক মিসইউজ, এবং এইভাবে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার চান্সটা খুব বেশি। আমাদের যে অস্ত্রটা থাকে ব্যাকটেরিয়াকে থেকে নিজেদের বাঁচাবার জন্য, সেই অস্ত্রটা কিন্তু ভোঁতা হয়ে যাচ্ছে। সুতরাং আননেসেসারি আপনি ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে বলুন, সেটা হচ্ছে যে যখন শিশুদের বা যে কোনো বয়সে এই ধরনের সমস্যা দেখছেন ওনারা, নর্মালি তো পেট খারাপের একটা প্রধান লক্ষণ রয়েছে, এছাড়া ভাইরাল ডায়রিয়ার ক্ষেত্রে আর অন্যান্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি, যেটার জন্য আমার মনে হয় যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? ডায়রিয়া হলে অন্যান্য ডায়রিয়ার মতো এই ভাইরাল ডায়রিয়াতে কী হবে, এই যে ডায়রিয়াটা হচ্ছে এর স্টুলের ক্যারেক্টারটা খুব ওয়াটারি হবে, একদম জলের মতো পায়খানা হচ্ছে। এটা কিন্তু সবাই এসে বলছেন একদম জলের মতো পায়খানা হচ্ছে। এতে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি, এবং ডিহাইড্রেশন থেকে বাঁচাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেই জন্যে বারবার ওআরএস খাওয়াতে হবে, এবং ওআরএসটা হচ্ছে WHO ওআরএস দেবেন। অনেকে এখন করছেন রেডিমেড লিকুইড ওআরএস ইউজ করেন, ওইটা আমি ইউজ করতে বলছি না, সেটাও ইউজ করতে পারেন, যেটা যদি WHO ব্যান্ডেড হয়। তখন ডায়রিয়ার জন্য WHO ব্যান্ডেড ওআরএসটাই অন্যতম। আর এই অ্যান্টিবায়োটিক নিয়ে যেটা আমি বললাম সেটা কিন্তু ব্যাকটেরিয়ালও ডায়রিয়া হয়, কিন্তু সেই ডায়রিয়াটা এখন খুব বেশি দেখা যাচ্ছে না। যদি স্টুলের মধ্যে দেখা যায় যে ব্লাড আসছে, সেখানে হয়তো অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে। যদি দেখা গেল স্টুলটা কলেরার কারণে হচ্ছে, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়ে থাকে। বা অন্যান্য ইনফেকশান যেটাকে আমরা প্যারেন্টাল ডায়রিয়া বলি, ডাক্তারবাবুরা সেটা জানে, নিউমোনিয়া হলো বা ব্যাসিলারি ডিসেন্টি যেটা বলি হলে সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। বা ভেরি ম্যালনারিজ, খুব ছোট বাচ্চা, তার একটা সেপ্টিসমিয়া হচ্ছে, সেখানে ডায়রিয়া ওয়ান অফ দ্য ম্যানিফেস্টেশন হতে পারে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে আপনি অ্যান্টিবায়োটিকটা দেবেন না। মোস্ট অফ দ্য কেসে অ্যান্টিবায়োটিকটা জরুরি নয়, তার কারণ ব্যাকটেরিয়া ঘটিত ডায়রিয়া এখন খুব বেশি দেখা যাচ্ছে না। এই অ্যান্টিবায়োটিকটা ইউজ করলে আপনি কিন্তু সোসাইটির জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাই বেশি হওয়ার চান্স বেশি। অন্যান্য রোগের ক্ষেত্রে তখন এই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। তাহলে কি করবেন? বারবার ওআরএস দেবেন। জিঙ্ক বলে এক ধরনের পাওয়া যায়, এই ডায়রিয়াতে জিঙ্ক দেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে প্রোবায়োটিক বা প্রিবায়োটিক দেওয়া যেতে পারে। খেয়াল রাখুন বাচ্চাটা
ওআরএসটা ঠিকমতো করে খাচ্ছে কিনা বা অন্যান্য খাবার ঠিকমতো করে খাচ্ছে কিনা, আর ইউরিন ঠিকমতো করে হচ্ছে কিনা, বাচ্চা নেতিয়ে পড়ছে কিনা, এই দিকে খেয়াল রাখুন। আর আমি যেটা বললাম যে মোস্ট অফ দ্য কেসে যেহেতু রোটাভাইরাস পাওয়া যাচ্ছে, আগে থেকে প্রিকশনের জন্য রোটাভাইরাস ভ্যাকসিনটা অতি অবশ্যই নেবেন। আর অন্যান্য যে কোনো ডায়রিয়ার জন্যে আমরা সবসময় প্রিভেনশনের উপরে জোর দিয়ে থাকি। একদম এটা। এই জায়গাতে প্রিভেনশনের জায়গাতে আমি একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে যে যখন ডায়রিয়া বা এই ধরনের সমস্যা মানুষ মানে সমস্যা ফেস করছেন, কতদিন দেখার পরে কোনো রকম ট্রিটমেন্টের কথা ভাববেন বা নিজে নিজে ডাক্তারিটা না করে ডক্টরের কাছে আসবেন? কতদিন নর্মালি দেখা যেতে পারে বা নর্মালি নিজেরা থাকতে পারেন বাড়িতে? বাচ্চা যদি ডিহাইড্রেটেড না হয়, বাচ্চা যদি নেতিয়ে না পড়ে যায়, বাচ্চার যদি অনেক দিন ধরে হাই ফিভার পারসিস্ট না করে, বাচ্চার যদি কোনো রকম ধরনের কনভালসান যদি না হয়, বাচ্চার যদি স্টুলে ব্লাড যদি না আসে, তাহলে কিন্তু আপনি বাড়িতেই ওআরএস খাইয়ে বাচ্চাকে রাখাতে পারেন। তবে এই প্রিকশনটা নেওয়ার জন্য আপনি ডাক্তারবাবুর একটা পরামর্শ নিয়ে নিতে পারেন। এইটা হলো মানে ডায়রিয়া হয়ে যাবার পরে। কিন্তু আমি মেন যেটা বলছিলাম প্রিভেনশনের জন্য, বাচ্চা তো নিজেরা হাত ধুতে পারে না, সুতরাং পেরেন্টসদের কাজ হবে বাচ্চাকে ভালো করে হাত ধোয়ানো, বাসনপত্র যেটাতে বাচ্চারা খাবে সেটা যেন রেগুলার পরিষ্কার থাকে, বাচ্চা অনেক সময় খেলনা এসবে হাত দেয় সেগুলো যেন ঠিকমতো করে পরিষ্কার থাকে, বাচ্চা যেখান সেখান থেকে জিনিস তুলে মুখের মধ্যে নিয়ে নিতে পারে সেখানে বাচ্চার নখ ঠিকমতো করা, সোজা কথায় হাইজিনটার উপরে প্রচুর পরিমাণে জোর দিতে হবে। আর যেটা হচ্ছে আমি বললাম, ওআরএসটা প্রথম থেকেই খাওয়াতে শুরু করতে হবে সিভিয়ার ডিহাইড্রেশন হওয়ার আগে। আর রোটাভাইরাসের যেহেতু ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিনটা ঠিকমতো করে নিতে হবে। এবং ডায়রিয়াটা যে বাচ্চারা করছে তার ডিসপোজালটা যেন ঠিকমতো করে হয়, অন্য অন্য জায়গায় এটা যাতে কন্টামিনেশন না করে সেইগুলো থেকে খেয়াল রাখতে হবে। একদমই তাই। আর এই যে ডায়রিয়া হওয়ার পেছনে তো একটা বিরাট বড় কারণ জল, তার পাশাপাশি খাবার দাবারেরও একটা ব্যাপার রয়েছে। যেহেতু আমরা এখন মরশুম বদল, নানা ধরনের খাবার দাবারেরও পরিবর্তন হবে, তো সেই জায়গায় কি মাথায় রাখতে হবে? অলওয়েজ আমি বলি জলবাহিত অনেক কিছু রোগ হতে পারে, শুধু ডায়রিয়া কেন, সেখানে টাইফয়েড হতে পারে, কলেরা হতে পারে, ব্যাসিলার ডিসেন্ট্রি হতে পারে, হেপাটাইটিস এ হতে পারে। সুতরাং অলওয়েজ পরিশুদ্ধ জল খাওয়াটা অতি অবশ্যই জরুরি প্রিভেনশনের জন্য। এখানেও কিন্তু যাতে পরিশুদ্ধ জল হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর যারা ফুড হ্যান্ডেলিং করেন, সেই ফুড হ্যান্ডেলিং যারা করে তারাও যেন নিজেরা নিজেদের হাইজিনটা মেনটেন করে, যেখান সেখানে খাবার খাবেন না। তাতে কিন্তু ডায়রিয়াটাও একটা জলবাহিত রোগ, তার থেকেও কিন্তু ওই জলবাহিতা রোগটা হতে পারে। সুতরাং যেমন আমি বললাম যে খাবার আগে হাতটা ধোয়াবেন, বা যারা ফুড হ্যান্ডেল করছে তারাও যেমন হাতটা ঠিকমতো করে ধুয়ে থাকেন, এবং খাবার যেখানে প্রিপারেশন হচ্ছে সেটাও যেন ঠিকঠাক করে খেয়াল রাখা হয় তার হাইজিনটা মেনটেন করছে কিনা। এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু এই ডায়রিয়াকে আমরা প্রিভেন্ট করতে পারবো, এবং ডায়রিয়া থেকে ডিহাইড্রেশন হয়ে যাওয়া পর্যন্ত হওয়ার আগে আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারবো। আর যদি ডিহাইড্রেশনটা ঠিকমতো করে আমরা কারেক্ট না করতে পারি, তার থেকে কিন্তু শিশু মৃত্যু পর্যন্ত হতে পারে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং স্যারের কথা ধরে মানে যেমনটা চিকিৎসক বললেন সেই কথা ধরেই বলবো যে ডায়রিয়াকে অবহেলা করলেও কিন্তু তার পরিণতি বিপজ্জনক হতে পারে। তো সেক্ষেত্রে যখনই কোনো সমস্যা হচ্ছে সবসময় কিন্তু বিশেষজ্ঞর পরামর্শ নিন, নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাবেন না, সচেতন থাকুন, বাচ্চাকে সুরক্ষিত রাখুন। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।